আমি শুধু প্রারম্ভিক কয়েকটাই কথা বলবো স্যার। আপনাকে পর্যটন শিল্পে আপনার যখন আগমন করেছেন ট্যুরিজম বোর্ডের ডাইরেক্টর হিসেবে, তখন থেকে আপনার চিনি আপনাকে, এবং আপনি বরাবরই আপনি যখন ট্যুরিজম বোর্ডের পরিচালক ছিলেন তখন আমাদের পর্যটন শিল্পে বিশেষ করে প্রভাবের সাথে আপনার সম্পৃক্ত আত্মীয়তার মতো ছিল। কিন্তু সিইও হওয়ার পর কিছুটা কেমন জানি হয়ে যাচ্ছে, আপনাদের কিন্তু পুরোপুরি আমরা পাচ্ছি না, বললাম। তা না হলে স্যার এই বিধি আইন যখন ছিল তখন আপনি তো জ্বলন্ত সাক্ষী, তখন আইনেও আপনি ছিলেন বোর্ড মিটিং এ। এটা আইন ছিল, আইনে এইসব জামানোর এই স্থিতি, ক্রিমিনাল অ্যাক্টিভিটি এইসব উল্লেখ ছিল না। বিধিতে যখন উল্লেখ ছিল অল্পপ্রিয় আমরা কিন্তু আপনি আমাদের মন্ত্রণালয়ের সচিব মহোদয় আগের জন এবং বর্তমান এবং যে অ্যাডভাইজার আসলেন ওনার সাথে সরাসরি দেখা করে চিঠির মাধ্যমে আপনার প্রত্যেকটা বোর্ড মিটিং এ আগে স্যার আমি চিঠি আপনার সাথে কথা বলতাম, আমি চিঠি নিয়ে যেতাম যে স্যার আমরা এই বিধিটার উপর একটু সংস্কার চাই, বিধিটার এই অসঙ্গতিটা আমরা দূর চাই। কি কারণে দূর চাচ্ছি যে একই মন্ত্রণালয়ের আন্ডারে যখন ট্রাভেল এজেন্সি রেজিস্ট্রেশন করে কিংবা রেনো করে তখন কিন্তু 3 লক্ষ টাকা জমা শব্দ থাকে না। অথবা এই মন্ত্রণালয়ে ট্যুর অপারেটররা শতভাগ বিদেশি মধ্যে অর্জন করে, শতভাগ বিদেশির মধ্যে সাশ্রয় করে এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করে এবং রিমোট এরিয়ায় আর্থসামাজিক প্রেক্ষাপটগুলোর শ্রীবৃদ্ধি করে। এই ট্যুর অপারেটরের পেশাটা মহান পেশা, এর সাথে অন্যান্য পেশার সম্পৃক্ততা, অন্যান্য পেশার সদস্যতা দেখা নৈতিকতা হবে না। কারণ ট্যুর অপারেটর আপনি নিজেও জানেন স্যার, আপনি এত বছর ধরে কাজ করে যাচ্ছেন, প্রত্যেকটা ট্যুর অপারেটর একটা ইমোশন থাকে, প্যাশনেট থাকে এবং শিক্ষিত, মার্জিত এবং পরিচালিত বটে। তারা এই 3 লক্ষ টাকা জানার তাদের কাছে একটা ভীষণ কষ্টের দ্বারা হয়ে যাচ্ছে। গতকাল স্যার গত পরশু দিনে স্যার আপনি বললেন যে আপনার মেম্বার গুলো তো 3 লক্ষ টাকা মন্ত্রণালয়কে দিচ্ছে না, পুরো আন্ডারই থাকবে স্যার। এটা এফডিআরও আমাদের মেম্বাররা চাচ্ছে না। আমাদের মেম্বাররা চাচ্ছে যে 3 লক্ষ টাকা ইমেজের ব্যাপার, যে আমার এই মহান পেশা আমি আমার সবকিছু বিলিয়ে দিয়ে বাংলাদেশ পর্যটনকে এই পর্যায়ে নিয়ে আসছি, আমার 3 লক্ষ টাকা জমা দিতে হবে না। আর ম্যাক্সিমাম ট্যুর অপারেটর ইয়াং ইউনিভার্সিটি পড়াশোনা শেষ করি এই ইন্ডাস্ট্রিতে আসছে, চাকরি সন্ধান না করে চাকরি দেয় এবং মোটামুটি বেশ একটা অবস্থান তৈরি করে দিচ্ছে নিজকে বিলিয়ে দিয়ে। স্যার আপনার কাছে আজকে আসা, যতদিন পর্যন্ত যে সংস্কার না হবে ততদিন পর্যন্ত আপনি রেজিস্ট্রেশন বন্ধ রাখবেন। রেজিস্ট্রেশন যদি চলমান থাকে আমাদের আন্দোলনও চলবে। যদি স্যার আপনার কাছ থেকে যদি কোনো অভিভাবক সুলভ যদি কোনো নির্দেশনা না পাই স্যার আমরা বাধ্য হবো কোর্টে যেতে। কারণ আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে প্রত্যেকটা আজকে আপনার কাছে আসছে এবং আজকে সৌভাগ্য যে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি স্যারকে পেয়ে গেছি। আপনাকে এই কথা বলছি স্যার, প্রিন্সিপাল সেক্রেটারি আমাদের গুরুজন, ওনাকে সম্মান করব। উনি যাতে বিপদ বোধ না করে আমরা একটা স্লোগানও দিলে ওনার আসার পথে ওনার অবস্থান থাকাকালীন ওনাকে বরঞ্চ আমি স্যার স্টেজে গিয়ে ক্র্যাশ দিয়ে ওনাকে গ্রহণ করছি, ফুল দিয়ে গ্রহণ করছি, ওনাকে সাধুবাদ জানাচ্ছি, কুসন্দেহ জানাচ্ছি। যাওয়ার সময় আমাদের দাবিগুলো বলছি। স্যার সাথে সাথেই সেক্রেটারি স্যারকে বলে দিছে যে ঠিক আছে আপনি ওদের সাথে বসে এটা সুরাহা করেন। সেক্রেটারি স্যার সাথে সাথে অ্যাকনোলেজ করছি। তবু স্যার আমরা আপনার জন্য বসে আছি। সেক্রেটারি স্যারের সাথে এখনো এই ব্যাপারে কথা বলে যে আমার ডাইরেক্ট ক্যাপ্টেন হচ্ছে ট্যুরিজম বোর্ডের সিইও, আপনার কাছে আসছি। আপনি যদি একটু মেহরবানি করে আমাদের দিকে বিবেচনা করে এই অসঙ্গতি দূর করবেন। কি অসঙ্গতি? 3 লক্ষ টাকা জামানতটা এটা বন্ধ, এটা যেহেতু বিধি আপনি চেঞ্জ করতে পারবেন এসআরও দিয়ে, এবং 10 লক্ষের স্থিতি আপনি জানেন ব্যাংক এখন 10 লক্ষ টাকা থাকলে স্টেটমেন্ট মানে সার্ভিস সার্টিফিকেট আগের মতো না। তারপর স্যার আপনি যে একটা রেজিস্ট্রেশন প্রতি 3 বছর পর টাকাটাও স্যার একটু বেশি মনে হচ্ছে আমাদের কাছে। এটা যৌক্তিক টাকা, যে টাকা দিয়ে দেওয়া, যার কারণ আমরা ট্যুর ইনস্টিটিউট আওতার জন্য আমরা বলে যাচ্ছি, আমরা বলতেছি যে আমরা যে রেমিটেন্স আনি এর বিপরীতে আমাদেরকে ইনস্টিটিউট বলতো ইনস্টিটিউট দেয়ই নেই। রেজিস্ট্রেশন ফি অনেক বৃদ্ধি করেছে, 56,000 টাকা ব্যাট সহ। তারপর স্যার ওই যে ম্যাজিস্ট্রেটের পাওয়ার দিয়ে ক্রিমিনাল অ্যাক্টে আমাদেরকে আবদ্ধ করা, যে কোনো ট্যুরের যদি কমপ্লেন করে কোনো যাচাই ছাড়াই
এইসব প্রশ্নগুলি দূর করে স্যার আপনি শুরু করেন। আমরা কথা দিচ্ছি 1 সপ্তাহের মধ্যে কমপক্ষে 500 থেকে 600 টুর উপর আপনাকে অ্যাপ্লাই করবে। সাথে সাথে আপনি আপনি পেয়ে যাবেন। মুসলিমের কয়েকজন তোর উপর স্বার্থপর তোর উপর সবসময় কমিউনিটিকে বাদ দিয়ে নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য সবসময় গিবত আশ্রয় নিয়ে তলে তলে স্যার এই কাজগুলো করে, আবার আমাদেরকে উঠিয়ে দেয়। এই আচরণ যারা করে তাদেরকে সবাই চিনে। আমরা চাচ্ছি না স্যার মুসলিমের কয়েকজনই দেশটা টোর ওপর হোক, আর বৃহৎ অংশ দেশটার বাইরে থেকে তারা লাঞ্ছিত নিশ্চিত। এই কারণে স্যার আপনার কাছে আসা। আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য বিজয় কামনা করি, আপনার পরিবারের সমৃদ্ধি, এবং আপনার মাধ্যমে আমাদের ক্লাবের সকল সদস্য এই বিপদ থেকে পরিত্রাণ পাবে। আল্লাহ তবে সেই ফুলিয়ে দিবি। আসসালামু আলাইকুম। প্রিয় প্রেসিডেন্ট, আমার একটু প্রশ্ন ছিল স্যারের কাছে। বিষয়টা হলো যে আমরা যখন 27শে সেপ্টেম্বর এই বিশ্ব পর্যটন দিবসের প্রোগ্রামে বিক্ষোভ করতে চাইলাম, আমি সহ আমাদের কয়েকজনকে ডাকলেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে। সেখানে কমিটমেন্ট করলেন যে তোমরা 27 তারিখে কোনো বিশৃঙ্খলা করো না, সংশোধনী দাও। আমি কথা দিচ্ছি এই বিধিমালা সংশোধন হবে। আমরা ট্যুর অপারেটর বিধিমালা, ট্যুর গাইড বিধিমালা সহ আইনেরও সংশোধনী আপনার কাছে দিয়েছিলাম, প্রায় 15টা অর্গানাইজেশনের আঞ্চলিক এবং ঢাকার সহ। তো সেই সময় আপনি বলছিলেন যে মন্ত্রণালয়ে কথা হয়েছে, একটা মানে সংশোধনীয় কমিটি সম্ভবত হবে, সাবেক সিইও কে হয়তোবা প্রদান করে। তো আমরা কথা দিচ্ছি যে ট্যুরিজম বোর্ড এই সংস্কারের বা সংশোধনের পক্ষে। তো তারপরে আবার কি হইলো আমরা একটু জানতে চাই, যে তার কোন রকমের সংস্কার না করে রেজিস্ট্রেশনটা শুরু হলো। ধন্যবাদ স্যার। একই প্রশ্ন না হলে করা দরকার নাই, সাপ্লিমেন্টারি ওকে না হলে শেষ করে লাঞ্চ করে নাই। কেউ যদি কোনো অন্য কোনো ইয়ে থাকে জানার আগ্রহ থাকে, এটা কিন্তু প্রশ্ন না, জানা আমরা জানবো। যদি অন্য কোনো এই পয়েন্ট ছাড়া, যেটা আমি এবং সাগর বলার এছাড়া যে কারণে কথা থাকে আমরা আমি একটু 1 মিনিটের জন্য চাচ্ছি, সম্ভবত 1 মিনিটও লাগবে না। তো আমার হচ্ছে মানে দাবি হচ্ছে এটাই যে বাংলাদেশ পর্যটনের সাম্প্রতিক সময়ের যে অগ্রগতি, সেটা কিন্তু একদম ইয়াং এন্টারপ্রেনার যারা তাদের হাত ধরেই হয়েছে। তো এখন এই আইন কিন্তু ইয়াং এন্টারপ্রেনারদের জন্য হুমকি স্বরূপ। ফলে এই আইনের যে সমস্ত অসঙ্গতি আছে, যেগুলো সংশোধনী দেওয়া হয়েছে, এটা একটু ভালোভাবে বিবেচনা নেওয়ার জন্য সদয় অনুরোধ রইল। থ্যাংক ইউ। বাংলাদেশ ট্রপ কর্তৃক আয়োজিত আজকের দিনব্যাপী সরকারি প্রধান ও অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি, বোর্ড অব ডাইরেক্টর এবং ট্রপের সম্মানিত সদস্য এবং আমাদের সিএ মহোদয়, অ্যাকচুয়ালি আমাদের একটা দাবি, আমরা নিবন্ধন আইনের পক্ষে, আমরা নিবন্ধন ট্যুর অপারেটররা করতে চাই স্যার। আমরা চাই না শুধু জামানতটা আপনি এখানে রহিত করবেন, আর জামানত দিয়ে ট্যুরিজম বোর্ড কোনো বেনিফিটেড হচ্ছে না, এবং যারা ইয়াং এন্টারপ্রেনার আছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং তারা নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে না, এবং আমাদের যে রেমিটেন্স আমরা আনি এতে সহায়ক হবে না। আমার মেন দাবি যে ট্যুর অপারেটর হিসেবেও জামানতটা আপনি রহিত করবেন। ধন্যবাদ। আসলে এই বিষয় নিয়ে আমি এত বেশি কথা বলেছি যে প্রতিটা বোর্ড মিটিং এ, কমিটি মিটিং এ, ইভেন বিশ্ব পর্যটন দিবসের মিটিং এ, ইভেন বিগত সরকারের আমলে আমাদের সচিব মহোদয়ের সঙ্গে এবং তদানীন্তন মন্ত্রী মহোদয়ের সঙ্গে, তা আমি আসলে এই কথাগুলো এতটা বেশি বলেছি যে এটা চরিত্র চর্পণের মতো হয়ে যাচ্ছে। সিও মহোদয় আমার কথাগুলো বহুবার শুনেছেন, ওনার মনে হয় প্রয়োজন নেই শোনার, তো যার জন্য আমি আর কথা বাড়াচ্ছি না। আমি শুধু একটাই ইয়ে করবো যে কোনো আইনের লক্ষ্যটাকে সবাইকে সম্পৃক্ত করে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসে। এখন যদি এইভাবে হার্ড কন্ডিশন দিয়ে ট্যুর অপারেটর নিবন্ধন করা হয়, কয়েক ট্যুর অপারেটর নিবন্ধন করবেন, বাকিরা নিবন্ধন করতে পারবেন, তাহলে আইনের উদ্দেশ্য যেটা সবাইকে শৃঙ্খলার মধ্যে আনা, সেই কাজটাই কিন্তু ক্ষতিগ্রস্ত।
তো এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করা। এবং একটা কথা আবু রায়হান সাহেব যেটা বলেছেন যে বাংলাদেশ ডোমেস্টিক ট্যুরিজমের যে বিকাশটা ঘটেছে এটা পুরোটাই বলতে গেলে ইয়াং জেনারেশনের কাজ, এবং তারা কিন্তু এইখানে কাজ করে রাত দিন খেটে ভিডিও ক্লিপিং তৈরি করে ছবি তুলে এনে সেগুলো ফেসবুক মার্কেটিং করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করে এই কাজগুলো করেছে। এতে করে বিপুল সংখ্যক কর্মসংস্থান তৈরি হয়েছে। এবং এরা শুধু এখানেই বসে নেই, যেহেতু সাদেকে 10 জন মিলে কিছু টাকা ইনভেস্ট করে একটা রিসোর্ট করেছে, সেন্ট মার্টিনসে একটা রিসোর্ট করেছে, টাঙ্গুয়া হাওরে একটা বোট করেছে। এরা বিভিন্ন ভাবে কিন্তু অর্থনীতিতে কন্ট্রিবিউশন করে যাচ্ছে। আমরা সিনিয়র যারা, তারা আসলে এদের কাছে লজ্জিত হওয়ার মতো উপক্রম, কারণ আমরা যা করতে পারিনি নিউ জেনারেশন সেটা করে আমাদেরকে দেখাচ্ছে। উদাহরণ দিতে এদের এই যে উদ্যম, এটাকে ব্যাহত হয়ে যাবে যদি ট্যুর অপারেটর আইনের গেরা করে পরে। যেমন কালকে আমাকে একজন বলতেছিল যে ভাই আমি তো একটু জার্মানে যেতে চাই আমার প্রমোশনের জন্য, কিন্তু আমি কি যেতে পারবো? এই আশঙ্কা থেকে তাদেরকে একটু মুক্তি দিবেন, আইনটাকে গ্রহণযোগ্য করে রিজনেবল করে। আমি কিন্তু একটা বিকল্প প্রস্তাবও দিয়েছিলাম যে যদি আপনার ইয়েই করতে হয়, অধিক টাকাই নির্ধারণ করতে হয়, তাহলে প্রয়োজনে আপনার 3টা ক্যাটাগরি করেন। এ ক্যাটাগরির ফি 60,000 করেন, বি ক্যাটাগরি 30,000 করেন, সি ক্যাটাগরি 15,000 করেন, তাতে করে যে যার স্ট্যাটাস অনুযায়ী ইয়ে করবে। তখন সচিব মহোদয় আমাকে প্রশ্ন করে আমরা তাহলে ক্যাটাগরিটা কিভাবে করবো। যিনি সি ক্যাটাগরি করবেন সে 50 লক্ষ টাকা টার্ন ওভার যান, সে সি ক্যাটাগরি করবে 50 লক্ষ টাকা দিবে। 50 থেকে 1 কোটি যান, উনি ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন যে হ্যাঁ আমার 1 কোটি টাকা টার্ন ওভার আছে, 50 লক্ষ টাকা, তাকে বি ক্যাটাগরি দেবেন। 1 কোটির উপরে যে উনি ব্যাংক স্টেটমেন্ট দেখালে ওনাকে এ ক্যাটাগরি দিবেন। তাতে করে সবাই সম্পৃক্ত হলো এবং যারা সামর্থ্যবান তারা টাকা বেশি পেমেন্ট করলো, আসলে সমস্যা হবে না। এই বিষয়গুলোকে বিবেচনায় নিলে আরেকটা গুরুতর অসঙ্গতি আছে, যেটা কেন আমি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বোঝাতে পারিনি, এটা সম্পূর্ণ মনে হয় আমারই ব্যর্থতা। যতবার মিটিং হয়েছে ততবারই একই কথা বলেছি যে ট্যুর গাইডিংটাকে 2টা ক্যাটাগরি করেন, একটা ন্যাশনাল ক্যাটাগরি, একটা লোকাল ক্যাটাগরি। শ্রীমঙ্গলে যিনি গাইডিং করেন উনি কক্সবাজার সম্বন্ধে জানেন না, পাহাড়পুর সম্বন্ধে জানেন না। আর কিন্তু আমাদের কিছু কম্পিটেন্ট ট্যুর গাইড আছেন যারা সারা বাংলাদেশ সম্বন্ধেই জানেন। তাহলে 2টা ক্যাটাগরি, একটা ন্যাশনাল ক্যাটাগরি যিনি সারা বাংলাদেশ সম্বন্ধে জানেন উনি ন্যাশনাল ক্যাটাগরিতে হবেন, আর যিনি লোকাল গাইডিং করেন উনি লোকাল ক্যাটাগরিতে হবেন। এবং 15,000 টাকা যেটা ন্যাশনাল ক্যাটাগরির জন্য আমি মনে করি আমি কথা লম্বা করবো না। আমার একটু কথা ছিল আমরা দারুণ ভাবে আশাবাদ, বলেন আমিনুল ভাই, যৌক্তিক দাবিগুলো ইনশাল্লাহ গৃহীত হবে এবং আমরা সবাই মিলে একসঙ্গে বাংলাদেশের পর্যটনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমরা জিডিপিতে অধিক কন্ট্রিবিউশন করবো, সরকারকে অধিক রাজস্ব দিব এবং বিশ্বের দরবারে উন্নতি জাতি হিসাবে মাথা উঁচু করে এগিয়ে যাব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সিইও সাহেবের কাছে আমার একটা প্রশ্ন ছিল। আসসালামু আলাইকুম। সিইও সাহেবের কাছে একটা প্রশ্ন ছিল, অন্য কোনো নিবন্ধনের জন্য কি মোবাইল কোড প্রয়োজন আছে? অন্য কোনো তো অনেক পেশা আছে পৃথিবীতে, বা আমাদের দেশে তো অনেক বিজনেস আছে, অনেক উদ্যোগ আছে, সেখানে কি প্রতিটা ক্ষেত্রে কি মোবাইল কোডের প্রচলন আছে? তাহলে আমাদের পেশায় এখন মোবাইল কোডটা আনা হলো, আমরা কি ক্রিমিনালের সাথে জড়িত? আমরা কি ক্রিমিনাল মানে চোর ডাকাতের সাথে জড়িত? আমরা কি চোর ডাকাতকে নিয়ে চর্চা করি সব সময়? আরেকটা প্রশ্ন হলো, এই যে 3 লক্ষ টাকা জামানত, আমরা তো পৃথিবীর এখনো অনেক পিছনে আছি। আমাদের আশেপাশে যে দেশগুলি ট্যুরিজমে আগে আছে, ভারত, পাকিস্তান, নেপাল, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এদেরও পিছনে আমরা। হ্যাঁ, আমরা একদিকে কি আছি, আমরা বেশি লোক সংখ্যা বেশি, এটাই বলতে পারি আমরা বেশি আছি, কিন্তু ট্যুরিজম কিন্তু আমরা এখনো পিছিয়ে আছি। তো সেই ক্ষেত্রে আপনারা কোন দেশে পেলেন যে তারা 3 লক্ষ টাকা বা 3 লক্ষ সমপরিমাণ টাকা জামানত নিয়েছে? আমরা তো তাদেরকে অনুসরণ করব যারা আমাদের থেকে এগিয়ে আছে। তা আমরা তাদের থেকে অনুসরণ না করে আমাদের কোন নেতা বলেছে 3 লক্ষ টাকা দিলে ভালো হয়, আর সেটা আপনারা মেনে নিলেন, এটা কেন হলো? আমাদের দেশে কি কোনো বিচার আচার নাই? বা আমরা কি নিজের সমাজে বাস করি না?
সমাজে তো একটা নিয়ম থাকে যে আগের জেনারেশন কি করছে, আগের সমাজে কি আছে সেটা অনুকরণ করো, বা যারা এগিয়ে আছে তাদেরকে ফলো করো। তাহলে আমরা দেখি না আশেপাশে দেশে এরকম কোন প্রচলন আছে। তাহলে কেন আপনারা একটা ব্যক্তি বললো সে অ্যাসোসিয়েশন লিডার, শুনেছি অন্য একটা অ্যাসোসিয়েশন লিডার, ভালো কথা, উনি বললো আর হয়ে গেল? এটা আসলে একটা, আমরা মনে করি যে এটা একটা অবিচার হয়েছে। এগুলি হঠাৎ করে কেউ একটা সিদ্ধান্ত দিলে মেনে নেবেন, আপনারা যাচাই করবেন না, এটা কিন্তু আসলে হয় না। আমি এখানে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আপনাদের অনেক প্রশ্নের জবাব আমার কাছে নেই। জবাব নাই এই কারণে যে এই আইন এবং বিধিমালা প্রণয়নের যে প্রক্রিয়া ছিল, এর প্রাথমিক যে বিষয়টা সেটা হচ্ছে আইন এবং বিধিমালার খসড়া বাংলাদেশ ট্যুরিজম বোর্ড থেকে দেওয়া হয়েছিল। তারপরে অনেক মিটিং, অনেক আলোচনা, এগুলো করে অনেক পরিবর্তন, অনেক কিছু যুক্ত হয়েছে, অনেক কিছু বাদ গেছে, এগুলো করে ফাইনালি এই আইনটা হয়েছে এবং এই আইনটা পাশ হয়েছে এবং বিধিমালাও সেরকম করে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এসছে। তো সেই প্রক্রিয়াটা সবাই জানে, আমি এটা রিপিট করতে চাই। এখন আমি কি ভাবি এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ না, কারণ আমার উপরে অনেক ভাবনার অনেক লোক আছে। এখন হচ্ছে যে আপনারা আজকে যে সংস্কারের যে প্রস্তাবটা দিয়েছেন, এই প্রস্তাবটা আমি আগামী রোববারে আমি একটা সামারি করে মন্ত্রণালয়ে পাঠাবো এবং আমি অনুরোধ করবো টুহাবের সম্মানিত প্রেসিডেন্টকে যে আপনি সচিব মহোদয়ের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট করবেন, আমি এটা করে দিব। তো সেখানেও আপনি আলোচনা করবেন, করে এই বিষয়টা সামারি আকারে আমাদের যে অ্যাডভাইজার, মাননীয় অ্যাডভাইজার, প্রধান উপদেষ্টা, ওনার কাছে যাওয়া। তারপরে সরকার যে সিদ্ধান্ত দেয় সেইভাবে এটা, কারণ আমি ইচ্ছা করলেই একটা কাজ শুরু করতে পারি না, ইচ্ছা করলে শেষ করতে পারি না। আমি ইচ্ছা করলেই এখন ট্যুর অপারেটর নিবন্ধন কাজটা স্থগিত করতে পারি না, আমাকে সিদ্ধান্ত দিতে হবে গভর্নমেন্টকে যে এটা স্থগিত করবে। তো আমি এটা পাঠাবো, আমি পাঠানোর ক্ষেত্রে আমি দেরি করবো না, রোববার ইনশাল্লাহ পাঠাবো এবং রোববারে আমি সচিব পিএস এর সাথে কথা বলবো, আপনি কথা বলবেন, বলে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট করবেন, যাতে করে এটা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যান। তারপরে যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত যদি বলা হয় যে তোমরা এটা স্থগিত করো, এটা পরবর্তীতে আমরা এটাকে রিনিউ, মানে যেভাবেই করি সেটা আমাকে যে সিদ্ধান্ত দেওয়া হবে আমি সেই সিদ্ধান্ত নেব। ঠিক আছে, আমার তরফ থেকে এটা। কিন্তু স্যার এই সেম কথা তো আপনি সেপ্টেম্বরেও বলছিলেন। আমি দিয়েছি, আমি তখনও দিয়েছি, তারপরে তো সচিব পরিবর্তন হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে। আপনার দিকে সবাই